কেমনে অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়, কেমনে প্রেসিডেন্ট থাকা যায়। এখন আমরা কিচেন ক্যাবিনেটের কথা শুনতেছি কেন? কারণ আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি আসলে তাদের তাদের যে ক্ষমতার ব্যাটনটা তারেক রহমানের কাছে তুলে দিলেন। খলিলুর রহমান সাহেব নিরাপত্তা উপদেষ্টা থেকে মানে পতাকা নিয়েই কেমনে ফেরত আসলেন, কেমনে অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়, কেমনে প্রেসিডেন্ট থাকা যায়। আসলে মানে তাদের আসলে কি হয়েছিল এটা আমরা কখনো জানতে পারবো না। মানে এবং আমরা কিন্তু দেখেছি একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন যে কিরকম একটাকে গুলি করলে একটাই মরে একটাই রয়ে যায় আর বাকি কেউ সেখান থেকে যায় না। মানে কি ভয়ঙ্কর কথা কত অবলীলায় বলছেন এবং ক্যামেরার সামনে। মানে তো সেইটা গেল, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল আপনাদের সময়, যেটাকে আমরা মব কালচার বলেছি। আপনাদের সময় অন্তর্বর্তী সরকারের সময় সেটা অনেক বেশি ছিল। কোনো কোনো ক্ষেত্রে আমরা মনে করেছি যে আপনারা কিছু মব হতে দিয়েছেন, আপনাদের যেটা মনে হয়েছে সেটা নিয়ে আপনারা কাজ করেছেন। এখন পরিস্থিতি কিরকম দেখেন যে আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে? আমি আপনাকে একটা কথা বলি, খালেদ মহিউদ্দিন, আপনি আপনি তো মানে শুধুমাত্র জার্নালিস্ট না, ইউ হ্যাভ বিন ইন অ্যাডমিনিস্ট্রেটর অলসো। আপনি একটা অ্যাডমিনিস্ট্রেশন কিছুদিন হলেও ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি জানি। হ্যাঁ, আর আপনার আপনার মেধা ম্যাজিস্ট্রেট তো আমি হতে পারলাম না, আপনি হলেন। এনিওয়ে, you have been more intelligent and more better student than I once say. একটা কথা আপনার কি মনে পড়ে, আমি বারবার বলেছিলাম যে দেখেন, এই ধরনের সরকার যখন পতন হয়, আমার লেখাতেও আছে, শুধু আমি বলেছি তা নয়, যে প্রপারলি ইলেক্টেড না হয়ে এভাবে ইলেকশন করে যারা আসেন, এই ধরনের সরকার যখন পতন হয় তখন কিন্তু রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ে। রাইট, রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ে। ইফ ইউ রিকালেক্ট আপনার না হয়, আমার আমার মনে আছে, আমার কেন জানি মনে হয় এর চেয়েও সরাসরি আপনি বলেছিলেন যে ৭১ টিভির গোল টেবিলে যখন ১০-১১ জন সবাই আওয়ামী লীগের সাপোর্ট করতেছিল, আপনি ১০-১১ জন হয়তো ৫-৬ জন, আমি একটু কিন্তু আপনি বলছিলেন, সরাসরি বলছিলেন, এটা নিশ্চয়ই ইউটিউবে এখনো পাওয়া যাবে এবং লেখা তো পাওয়া যাবেই। না, তো আপনাকে মনে রাখতে হবে যে আপনি দেখেছেন এই আরব বসন্ত, যেটা আমরা বলি আরব স্প্রিং, কি পরিস্থিতিতে সেই দেশগুলো গেছে, এখনো আছে। মানে একটা লিডারলেস যখন একটা রেভলিউশন বলেন, একটা আপরাইজিং বলেন যখন হয়, এবং এই ধরনের একটা সরকার যার যে মোটামুটি সমস্ত কিছুর উপরে একটা কব্জা করে রাখে, সেইগুলো যখন ভাঙা শুরু হয় তখন কি অবস্থা। আমি পুলিশের বর্ণনা দিতে পারি, কারণ আমি অল্প কয়েকদিনই ছিলাম, কিন্তু পুলিশের অবজারভেশনটা আমি দেখি। পুলিশ ফোর্স, আমি মনে করেছিলাম যে ইট ইজ জাস্ট লাইক ডিফিটেড ব্যাটল, একটা ডিফিটেড ব্যাটল ফিল্ড থেকে তাদেরকে উঠিয়ে আনা হচ্ছে, হ্যাঁ, এবং তাদেরকে বলা হচ্ছে তুমি রিঅর্গানাইজ করে এগেইন গো টু দ্য ব্যাটল। সেইখানে যে ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ, তারপরে মরাল চেঞ্জ, মানসিক চেঞ্জ প্রয়োজন, সেই চেঞ্জটা আমরা করতে পারিনি। এটা 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 ইজ আ ফ্যাক্ট। যে কারণে আজ পর্যন্ত, আপনি আজকের কথা বলছেন, আমি আজকেই শেষ করছি, আজ পর্যন্ত পুলিশ ফোর্স বা ল এনফোর্সিং এজেন্সি, আমি পুলিশ ফোর্স বলবো না, কমপ্লিট ল এনফোর্সিং এজেন্সি, তারা এখন পর্যন্ত দে আর নট শিওর কোনটা করলে কোনটা আবার সেই সমস্যা তারা পড়বে। আমি আপনাকে বুঝাতে পেরেছি বোধহয় ক্লিয়ারলি, যদি আমি বলি। আমার মনে হয় যে দর্শকরাও বুঝতে পেরেছেন যে হ্যাঁ। তো কাজে এইখানে আপনাকে চিন্তা করতে হবে যে মব কালচারটাকে যদি পুলিশকে বলা হতো যে যাও সামলাও, পুলিশ বলতো স্যার করবো কি, আমরা কি ফায়ার করবো না আমরা পিটালে আবার শুরু হবে এইটা। এখন ব্যাপারটা হলো কি, পুরো স্ট্রাকচারটা শোনেন, শুধু আমি খুব তাড়াতাড়ি বলি, আপনি দেখছেন মব কালচার, আপনি অ্যাডমিনিস্ট্রেশনটা যে ভেঙে পড়েছে এটা আপনি দেখেন এখনো। অ্যাডমিনিস্ট্রেশন অমুকের লোক করতে করতে অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে কি বলবো, মানে জোড়াতালি দেওয়া হয়েছে, সেই জোড়াতালিতে একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে না, একটা সাইকোলজি আছে। আপনি নিজে ম্যাজিস্ট্রেশন, কাজে এটা নতুন করে বলার কোনো কিছু নেই। আপনি এতগুলো বছর চাকরি করেছেন, একটা সরকার ছিল, সেই সরকার গভর্নমেন্ট সার্ভেন্ট আপনাকে অনেকে বেশি করেছে, অনেকে কম করেছে, অনেকে হয়তো হাত খাড়া করেছে, কিন্তু এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে তো আমি দোষ দিতে পারবো না যে তারা পুরোটাই অমুক বঞ্চিত না, তাকে নিয়ে হোয়াট হ্যাপেন্স। আমি যেহেতু একটা চাকরিতে ছিলাম, আমার এখানেও তো অনেক অফিসারদেরকে সেই বিডিআর কার্নেজের পরে অনেকে, এবং সেখানে বলা হচ্ছে যে ঠিক আছে তাকে র্যাঙ্ক দাও, ফ্যাসিলিটি দিয়ে দাও, ওকে, বাট আপনি
যখনই একটা স্ট্রাকচারটাকে ভাঙবেন, একজনকে আপনি নিয়ে আসে, আমি একজনকে নিয়ে এসে আমার পছন্দ হলো যে উনি আচ্ছা ভাই উনি তো ডিপ্রাইভ ছিল, ওনাকে এখন নিয়ে আসো ওনাকে উচ্চ পর্যায়ে দিয়ে দাও। টেল মি খালিদ সাহেব, ইফ ইউ আর ইন সার্ভিস, আপনি কি সহযোগিতা করতেন? না না, অ্যাবসলিউটলি না। আমি আপনাকে, আপনি যেহেতু আচ্ছা আমি এখন আচ্ছা এখন আপনি শেষ বলছি, করলে আমি রাইট, একটু বলি। ওকে জি। ওকে। দেয়ারফর হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন গা ছেড়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ওই কি বলে আচ্ছা অমুকে বলছে ঠিক আছে করো। হ্যাঁ, আমি আপনাকে আমার পার্সোনাল এক্সাম্পল দিই। আমি তখন বললাম আমার মন্ত্রণালয় যে ভাই এতগুলো হাত হয়ে আমার কাছে একটা নোট আসে, আমি কোনো ডিসেন্ডিং নোট দেখি না, আই ডোন্ট সি এ ডিসেন্ডিং নোট। কারণ যিনি ইনিশিয়েট করবেন তিনি তো একটা কথা লিখবেন, যেটা করা যাবে করা যাবে না, তাই না? কোনো ডিসেন্ডিং নোট নেই, এভরিবডি ইজ রাইটিং ইন সেম অ্যাসেন্ডিং এ নোট। তো কারণ হচ্ছে কি আপনি কেউ nobody wants to take the responsibility, nobody wants to take the responsibility যে ভাই আমাকে বাঁচাবে কে, এই যে বাঁচাবে কে। এখন আমি যেহেতু একটা সার্ভিসে ছিলাম সেজন্য আমি একটু বলতে পারছি। দেয়ারফর আপনাকে দেখতে হবে যে পুলিশ ফোর্স ইজ আ ফোর্স। আপনি ফোর্সকে ফোর্সের মতো যদি ডিল না করেন তাহলে তো আপনি এই ফোর্স থেকে কোনো কিছু আদায় করতে পারবেন না। পুলিশের মধ্যে ডেফিনেটলি অনেক অতিরিক্ত করেছে, শিওর অতিরিক্ত করেছে। যারা হুকুম দিয়েছে ওয়ার আর দে, হ্যাঁ, এখন এখানেও কিছু যারা অতিরিক্ত করেছে তাদেরকে আপনি, কিন্তু পুরো ফোর্সকে তো আপনি মানে আনতে গেলে তাদেরকে যদি বললাম ডিফিটেড সোলজারদেরকে যদি আপনি বাছাই করে আবার নতুন করে তাদেরকে করেন, তাহলে সেই ধরনের মোটিভেশন দরকার, ওকে, সেই ধরনের হেল্প দরকার, আমি সেই ধরনের হায়ারার্কি দরকার। আমি যে বিষয়টার দিকে আপনার একটু নজর দিতে চাইছিলাম যে আমরা কিন্তু আসলে 17 বছর 15 বছর কত 16 টানা শেখ হাসিনার শাসন আমলে আমরা প্রায়ই এরকম কথাবার্তা প্রায় এরকম শোনা গেছে যে উনি বলতেন একটা লাশ পড়লে 10টা দিয়ে এটার জবাব দিতে হবে। উনি কিন্তু বলতেন যে আমার ছাত্রলীগের ছেলে বা যুবলীগের ছেলে দিয়ে আমি এটা বলতেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার কয়েক মাসের মধ্যে উনি বলছেন ওরা এখান থেকে আবার আসতেছে, তোমাদের কি এটা গায়ে লাগে না? তোমরা এটা দেখতে পারো না যে ওরা কেমনে আসে? তোমাদের গায়ে শক্তি নাই? মানে দ্যাট ইজ সো রিডিকুলাস। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মানে কোনো রাজনৈতিক দল করতেন তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ এটা উনি বলতে পারেন, কিন্তু উনি চেয়ারে বসে এটা বলছেন। কিন্তু আরও একটা জিনিস খালি আপনার দৃষ্টি আকর্ষণ করে, আপনি বিসিএস এর কথা বলছিলেন। আমি বিসিএস যেই ব্যাচের 20 সেই ব্যাচের কিছু এই আপনারা চলে যাওয়ার আগে তাদেরকে প্রমোশন দিয়েছেন এডিশনাল সেক্রেটারি। তো এইটা এডিশনাল সেক্রেটারি প্রমোশন দেওয়ার ক্ষেত্রে এইটা ইয়ার ওল্ড মানে একটা ট্রেডিশন যে আপনি আসলে প্রমোশন দেওয়ার সময় প্রথম 25 জন যারা আছে তাদের ক্ষেত্রে আপনি একদম খুব দলবাজ মুক্তমুখ না হলে আপনি সেটা দিবেন না। ইন্টারেস্টিং ব্যাপার, ফার্স্ট বয়কে প্রমোশন দেওয়া হয়নি। আমাদের ব্যাচের ফার্স্ট বয় ডিডেন্ট গেট প্রমোশন। কেন? কোনো কারণ নাই। কিন্তু উনি কিন্তু ডিসি হন নাই। আমাদের 48 জন ডিসি ছিল আমাদের ব্যাচের পরে ছোট মিলা, কিন্তু উনি ডিসি হন নাই, উনি পিএস ছিলেন না, তাও এটা করা হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্ল্যানিং কমিশনে সব সময় আপনি যখন ক্যাবিনেটে ছিলেন আপনিও দেখবেন যে আপনি ব্রাইট অফিসারদেরকেই নিয়ে আসতে চান সেখানে, শুধু দলবাজদের না। এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করছে, তার প্রমোশন হবে না, আমাদের ব্যাচের না বা তারপরের ব্যাচের, একই দশা। তো এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসই করে গেছেন। মানে কেন? মানে এইটা তো উনার তো আর মানে এগুলি করা দরকার ছিল না, এবং উনি এগুলি করছেন, ডেলিভারেটলি করছেন অথবা না বুঝা করছেন, আমি জানি না কেন করছেন। এটার উত্তর তো খালেদ না, আমি আপনার সাথে শুধু শেয়ার করলাম, আসলে উত্তর না। মানে এটা কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আমাকে লোকে বলে আপনি খালি ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন। ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসা পর থেকে একদম পর দিন থেকে আমি খেয়াল করতেছিলাম যে হি ইজ লস্ট, হি ইজ লাইক, আপনারা আরবিতে একটা কথা বলেন না যে একটা হেডলেস চিকেনের মতো উনি ঘুরে বেড়াচ্ছেন। না না, আমি বলি খালেদ, এটাও আপনাকে দেখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ ইন্টারন্যাশনালি ফেমড, অলরাইট, বইপত্র কোনে ওনার মতো প্রজ্ঞা হয়তো বাংলাদেশে আর কখনো আসবে কি আমি আই ডোন্ট নো, বাট অ্যাডমিনিস্ট্রেটিভলি উনি তো এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন না, এবং ওনার আশেপাশে যারা ছিলেন তাদের উচিত ছিল তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে তারা করেছে কিনা আই ডোন্ট নো। এই যে প্রমোশনের কথা বলেন, এটা তো সংস্থাপন মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় তো কেউ ছিল না, কেউ তো ডাইরেক্টলি আন্ডার প্রধান উপদেষ্টার আন্ডারই ছিল। কাজেই অবভিয়াসলি ইনডাইরেক্টলি তার উপরেই যাবে এই প্রমোশন ইত্যাদি ইত্যাদি। এবং যতদূর আমি জানি প্রমোশনের জন্য একটা কমিটি বোধহয় ছিল,
না মানে এডিশনাল সেক্রেটারি লেভেলে তো সুপিরিয়র সিলেকশন বোর্ড এক ধরনের থাকেই আপনাদের সুপিরিয়র সিলেকশন বোর্ড তো আছেই। জি, আবার এটা সিলেকশন বোর্ডে তো জি, আবার একটা কমিটিও, রাইট রাইট ইউ আর রাইট, এর মধ্যে একটা কমিটিও ছিল। কমিটি ওয়াজ হেডেড বাই, ইফ আই এম নট রং, সালেউদ্দিন সাহেব। হ্যাঁ, রাইট 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 রাইট, ইফ আই এম নট রং, রাইট। ওই কমিটিতে উনি ছিলেন, আরেকজন কে ছিল, আর তিনজন ছিলেন, যাই হোক, বোধহয় ফজল কবির সাহেব ছিলেন। ওনারা তো পুরনো এক্সপেরিয়েন্স, যেহেতু সিএসপি অফিসার, সেজন্য হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। তো কাজে কিভাবে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন, এরকম প্রশ্ন আমারও অনেক, যে আমি ধরেন আজকে আমি যদি চাকরিতে থাকতাম, তাহলে আমি আর্মি চিফের মতো পিএসও বা কিছু একটা হতাম, আপনি কি সেজন্য আমাকে দায়ী করবেন? আর্মি চিফ, অ্যাবসলিউটলি। কারণ এটা আমি শোনেন খালিদ মহিউদ্দিন, আমি কথাটা আপনাকে ক্লিয়ারলি বলেছি যে আপনি আমাকে যখন জিজ্ঞেস করেন যে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়েছে কেন, রিজন দ্যাট, হ্যাঁ, যারা অতিরিক্ত করেছে, হ্যাঁ হ্যাঁ, যেটাকে বলে বিয়ন্ড দি কল অফ দি ডিউটি, হ্যাঁ, এটা আমরা ভালো ক্ষেত্রে বলি, যুদ্ধের সময় বিয়ন্ড দি কল অফ হিজ ওন ডিউটি সে গিয়ে স্যাক্রিফাইস করলো, হ্যাঁ, ওটা যুদ্ধের মধ্যে। যারা ধরেন আমি এডিশনাল সেক্রেটারি ছিলাম, আমার যে কাজ, আমি সেই কাজ বাদ দিয়ে হ্যাঁ, আমি পার্টির কাজ করলাম, রাইট, হ্যাঁ, এই আমি তো পার্টির লোক, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ওই যে বললো যে দেখছেন কি করবো, একজন মারি তো আরেকজন আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের আমি তাদেরকে বাদ দিই। বাট ইন জেনারেল, এখন আপনি যদি বলেন যে 17 বছর বা 15 বছর, 16 বছরে যারা বিসিএস ক্যাডার করে এখন যাদের চাকরি 14-15 বছর হয়েছে, বা এই 16 বছরের মধ্যে, তাহলে আমি সবাইকে বলতে পারি এদের প্রত্যেকেই দোষর। রাইট রাইট রাইট। হ্যাঁ, ওই সময় হয়েছিল। অথচ ঘটনা কিন্তু পুরো উল্টা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সিভিল সার্ভেন্টরা আসলে কোনো আদর্শের, কোনো দলের প্রতি তাদের কোনো ধরনের আনুগত্য থাকে না। আপনি সরকারটা বদলাই দেন, আগামীকাল তারা এত বেশি, এই যে এখন সবাই তারেক সাহেবের লোক হয়ে গেছে, কিন্তু আপনি দেখেন এটা তো ভাই আমিও জানি। জি, আমরা তো চাকরি করেছি সিভিল সার্ভিস, হ্যাঁ, সেনাবাহিনীটা একটু অন্যরকম, সেনাবাহিনী হচ্ছে পানি অন্যরকম, আমি জানি না। এই এখন আপনি সিভিল সার্ভিসের গ্লাসের মধ্যে পানি ঢালেন, যে পাত্রে পানি ঢালবেন ওটা ওই পাত্রে চলে যাবে। আর জামাত ক্ষমতা আসলে ওনারা সবাই শফিকুর রহমান সাহেবের একান্ত ভক্ত হয়ে যেতেন। না, আমি বলছি আপনাকে বলছি, আমি যে আমার উপলব্ধি, আমার ব্যক্তিগত উপলব্ধি, যে সেই জায়গাতে আমরা ভুল করেছি, বড় ভুল করেছি। হ্যাঁ, কিছু কিছু লোককে আপনি ডেফিনেটলি ইট ইজ আইদার ইট ইজ এ রেভলিউশন, যে ভাই সব বাতিল, শুরু থেকে আমি এসিস্ট্যান্ট সেক্রেটারি দিয়ে আমি কাজ চালাবো, রাইট। বাট একটা বাংলাদেশের মতো একটা কমপ্লেক্স কান্ট্রি, ইট ইজ এ কমপ্লেক্স কান্ট্রি, সেইখানে আপনি একটা তরঙ্গ তৈরি করে সেটাকে আপনি বলবেন যে এখন একদম আপনার তরঙ্গবিহীন হয়ে যাবে, এটা এক্সপেক্ট করা ঠিক নেই। তরঙ্গটা আমরা তৈরি করেছি, সেই তরঙ্গের থেকে আমরা বেরোতে পারছি না এখনো। দ্যাট ইজ দ্য প্রবলেম। হ্যাঁ, আমি বলছি না যে আজকে অমুক পার্টি আছে, এখন তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে কিছু লোকজন, তারপরে আরেক পার্টি আসবে তাদের কাছ থেকে, এইটা যদি করেন তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেশন কোনোদিন আপনি সেই ধরনের, কারণ আমাদের ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের এক্সেপ্ট ফিউ হাতে গোনা কিছু সিনিয়র অফিসার ছাড়া, আপনি বলেন তাদেরকে যদি আমি কম্পেয়ার করি উইথ নেইবারিং কান্ট্রি অথবা আরেকটা দেশের সাথে, সেখানে আমি নিজেই লজ্জিত হতাম যে ঠিক মতো প্রেজেন্ট করতে পারছে না একটা জিনিস। আমি যদি মিড র্যাঙ্কিং অফিসার সাথে একজনকে নিয়ে যেতাম, দেখতাম যে সে ঠিক মতো প্রেজেন্ট করতে পারছে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে হি ইজ নট কনফিডেন্ট, তাকে তো কনফিডেন্স দেওয়া হয়নি সেভাবে। আচ্ছা, উপদেষ্টা স্যার কি বলেন আগে শুনে নেই, তারপরে আমি আমার কথা বলবো। সেটা তো ইউ আর মিসলিডিং মি, রাইট, ইউ আর মিসলিডিং মি। আমি সবসময় বলতাম যে ভাই আপনারা ওপিনিয়ন দেন লিভ ইট টু মি, আপনি আমাকে অপশন দেবেন না, অপশন না দিলে আমি বুঝবো কিভাবে যে হুইচ ওয়ান টু টেক, হুইচ ওয়ান নট টু টেক। এখন প্রবলেমটা হয়ে গেছে এখানে, আমি অনেক কথা আপনাকে অত পরিষ্কার করে বলতেও পারছি না, যে এই যে মব কালচারের যেটা কথা বললেন, আমি পুলিশকে কিভাবে তৈরি করতে চাচ্ছি বা কিভাবে তৈরি করা দরকার ছিল, আমি পুলিশকে ছাঁটাই করতাম কিছু, যে তুমি 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 খারাপ কাজ করেছো, গেট এ নিউ পিপল, নিউ ব্লাড ইন। হ্যাঁ, আমি সেই নিউ ব্লাড না করে পুরোনো ব্লাড খুঁজে নিয়ে এসে ঢুকালাম।
একটা ফোর্স আপনি এই বুদ্ধিটা কার আসলে যে রিটায়ার করা কিছু এটা আমি লোককে নিয়ে আসি, এবং তার ফলে কি হয়েছে আমি আপনাকে বলি, এই যে এখানে সবার সামনে আমি বলতেছি, অনেকের চাকরি কিন্তু অনেক কারণে গেছে, আপনি ইউ নো উইথ লাইক বেটার দেন 1000 টাইমস বেটার দেন মি, মানে অনেক কারণে যেগুলি নাম সামনে মুখে আনা যায় না, এরকম অনেক কারণে তারা এসে বলছে যে তারা বঞ্চিত, তাদেরকে চাকরি দেবেন, তাদের কারো কারো চাকরি হইছেও আসলে ভালো ভালো না, আমি সেটা বলি, আমি তো বঞ্চিত হয়েছে ভাই, তুমি র্যাঙ্ক নাও, বেতন নাও, ভাতা নাও, যাও অবসরই থাকো, অবসর ভাইকে চাকরি চাষা না, এটা আমি অবসরে তো আমি যেটা বলছি আপনাকে, আমার অবজারভেশন মে বি রাইট, মে বি রং, বাট আই ফেল্ট যে অন্যায় করেছে তাকে আমি নিলাম না, বা তাকে আমি রিটায়ারমেন্টে পাঠালাম, হোয়াট এভার ইট ইজ, তোমাকে আমার কাছে প্রমাণ আছে তুমি অতিরঞ্জিত এই কাজটা করবি, ইউ বিকেম টোটালি পলিটিক্যাল আর্ম। তো এতে হচ্ছে কি, আমি জানি না এখন যে পার্টি সরকারে আছেন তাদের মধ্যে প্রচুর অভিজ্ঞ লোক আছে, তাদের চুল সাদা হয়ে গেছে, জেলে গেছেন, নানান রকমের, আগে মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন কয়েকবার, কেউ তো 4বার 5বার 6বার 7বারের পার্লামেন্টেরিয়ান। ওনারা কি ফিল করেন? কিন্তু আমি যেটা মনে করি যে অ্যাডমিনিস্ট্রেশন কে আপনাকে এটা অনেকটা শিকলের মতো। আচ্ছা, এইখানে আমি আপনাকে একটা বিষয়, কেউ কেউ যে বলেন যে আপনারা যে একটা ইন্ডেমনিটি দিলেন 5 তারিখের পর থেকে, আসলে পুলিশ মারাটা বেশি করে, আসলে পুলিশের বেশ কিছু লোক মারা গেছে। আমাকে র্যাবের দায়িত্বে যিনি ছিলেন পুলিশের একজন অতিরিক্ত আইজি, তিনি আমাকে বলেছেন যে অন্তত 40 জনের দাফন কাফনের ব্যবস্থা তিনি করেছেন, লাশগুলি পড়েছিল। তো সেগুলি হত্যার ক্ষেত্রে যে আপনারা বললেন যে এগুলি বিচার হবে না বা সেগুলির মামলা নেওয়া হলো না, এইটা কি পুলিশ বাহিনীর মধ্যে এক ধরনের সৃষ্টি করেছে যে আমি তো উমুকের কথা শোনা যায়, আমাকে আইসা এটা ফেস করতে হচ্ছে, তাহলে আমি নেক্সটে আমি এটা কেন করব? অনেকে যে এটা বলেন, ইজ ইট রাইট? আমি অ্যাজ এ ফোর্স কমান্ডার, আমি তো একটা ফোর্স কমান্ডার, তো এইটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, মুখে বলি বা না বলি থাকে। এখন সেটাকে কিভাবে আপনি নেগেট করবেন, আমি ইন্ডিমিটির কথা বলছি, আপনি কিভাবে নেগেট করবেন যে না ঠিক আছে এটা হয়েছে, হাউ ক্যান ইউ ফাইন্ড আউট হু হ্যাভ ডান ইট? এখন একজন আরেকজনের কথা বলবে, এটাকে হ্যান্ডেল করা হয়নি প্রপারলি, আমি যেটা বলবো। হ্যাঁ, আপনি ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশন হয়তো বছর পর বছর লাগবে। আপনি দেখেন বিডিআর কারণে যে এতগুলো ইনভেস্টিগেশন হলো, এখন পর্যন্ত কোনো সামনে আসছে? ওটা টাইম মানে সেটা আমি বলতে পারবো না, আমি যেটা বলছি যে দেয়ার লট অফ ওয়েজ অফ হ্যান্ডলিং ইন দিস থিং। হ্যাঁ, তো এটা তো ডেফিনেটলি একটা এফেক্ট করে, যেটা আমি বারবার বললাম যে একটা স্ট্রাকচার, একটা 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 তারা ফোর্স, সেই ফোর্সকে লেলিয়ে দেওয়া হয়েছে, সেই ফোর্সকে ওয়েপন দেওয়া হয়েছে, যে ওয়েপন মারাত্মক ওয়েপন। বোধহয় আমি শুনলাম যে এটাকে 22 সালে দেওয়া হয়েছে না 21 সালে দেওয়া হয়েছে না, সামথিং লাইক দ্যাট। এই ওয়েপনটা কেন দেওয়া হলো? পুলিশ ইজ নট সাপোজ টু হ্যাভ দিস কাইন্ড অফ ওয়েপন। তাতে তো আরো ফ্রেন্ডলি ওয়েপন থাকে সাধারণত, এগুলো থাকে যেগুলো আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে, বা হয়তো থানা থেকে একটা পোর্শন থাকতে পারে। যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনি পুলিশ ফোর্সকে তৈরি করেছেন সেভাবে, তাদেরকে আপনি ট্যাঙ্ক দিয়েছেন, আর্মার্ড কার, হ্যাঁ, আর্মার্ড কার, আপনি আরবান এডুকেশন সামলাবার জন্য আপনি আর্মার্ড কার দিয়ে, আর্মার্ড কার আপনি দেবেন যদি গৃহযুদ্ধ লাগে, আপনি আর্মার্ড কার দিচ্ছেন। হ্যাঁ, যেগুলো রায়টের জন্য ব্যবহার করা যায়। না, ও রায়ট হলো ওই ধরনের রায়ট যেখানে যেগুলো হচ্ছে হুটু-টুটসি টাইপের, হুটু-টুটসি। এখন সেইগুলো নিয়ে আপনি যখন পুলিশকে এইভাবে ফোর্স করবেন, ফোর্স মাল্টিপ্লায়ার দিতে থাকবেন, পুলিশ তো আর আর্মি না, পুলিশ তো আর আর্ম ফোর্সেস না। পুলিশকে আমরা পুলিশ ভাবে থাকতে দেইনি, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা, যেটা এখনো পিপল আর সাফারিং। তো এইগুলো আমার মনে হয় অনেক প্রশ্ন আছে, সেগুলো আমার মনে হয় নির্বাচিত সরকার আছে, নির্বাচিত সরকারের গ্রাউন্ড ইজ সেপারেট, বিকজ দে হ্যাভ দি সাপোর্ট অফ দি পিপল, মেজরিটি পিপলই বলবো, কারণ দে হ্যাভ গট দি মেজরিটি, সো দে ক্যান আনসার দিস কোশ্চেন। এগুলো আপনাকে একটা জিনিস বলতে হবে, আমি ফাইনাল কিনা আমি জানি না, শেষের দিকে আমি কথাটা বলি। শেষ আরেকটা প্রশ্নই আছে, শুধু লাস্ট প্রশ্ন। আমি শেষের দিকে আমার কথাটা বলি। এটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো 5 বছরের জন্য সরকার ছিল না। উই নিউ দ্যাট
কুড বি 6 months, 1 year, 1.5 year, হয়তো আমরা ম্যাক্সিমাম 2 বছরের কাছাকাছি বেশি যেতাম না, প্রশ্নই ওঠে না। আমরা বরং যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন দিয়ে আমরা নিজেরাই আলোচনা করতাম যে ভাই এই অবস্থা থাকা যায় না। কারণ একটা পুরো দেশ পুরো ভেঙে পড়েছে, যেখানে কোনো নাই, একটা পার্টি নাই, সেই পার্টির যারা ফলোয়ার আছে তারা কি করতেছে নোবডি নোজ, একে ধর ওকে ধর, এই করে আপনি একটা যেই ধরনের অ্যাডমিশন, যেই ধরনের আপনার বলেন যে আমাদের অনেক চাওয়া ছিল, পাই নাই। সবচেয়ে বড় হলো যে আমি এখানে 2-4টি কথাই বলবো। ফাইন্যান্সিয়ালি the country was not sent to collapse. ফাইন্যান্সিয়ালি বা অর্থনৈতিকভাবে দেশ যথেষ্ট স্টেবল ছিল, নিয়ে আসা হয়েছিল। আপনার একটাই শুধু বলি, 2টো ঈদ গিয়েছে, সেখানে কিন্তু আপনি কমপ্লেন শোনেন না যে পাওয়া যায়নি, দাম বেশি, ইত্যাদি ইত্যাদি। ফাইন্যান্সিয়ালি আমরা যেটুকু জেনেছি ক্যাবিনেটের থেকে, যে যা রিজার্ভ ছিল সেই রিজার্ভ, আমরা যখন চলে আসি তখন সেই রিজার্ভ বেশ হেলদি রিজার্ভ ছিল। ব্যাংকগুলোর কি অবস্থা আপনি চিন্তা করেন, এক একটা ব্যাংক থেকে 30,000 কোটি, 40,000 কোটি, মিনিমাম 7 থেকে 10,000 কোটি টাকা গায়েব নেই। ইন্ডাস্ট্রি, বেশিরভাগ বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ছিলেন, যাদের নাম আমরা শুনি, তারা এখনো দেশে নেই। তাদের ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে গেছে, তারপরে যখন তারা নেই আর সেগুলো চলেনি, সেগুলো বন্ধ হয়ে আছে, সেগুলোকে ফাইন্যান্স করো, এটা করো, কোনো রকমে আপনার ওয়ার্কারদের বেতন দাও ইত্যাদি। এইসব সমস্যা তো এখনকার গভর্নমেন্টের যারা এখন আছেন তারা ফেস করছেন না। এটা ওই সময় চিন্তা করে দেখেন কি অবস্থা ছিল। যে একটা টোটাল গভর্নমেন্ট দেশের মধ্যে নাই, জবাব দিতে নাই, কেউ নাই, সব বাইরে চলে গেছে। আর এই সময় একটা মব সংস্কৃতি হয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যতটুকু ভালো হওয়ার কথা ছিল ততটুকু হয়নি, হতে পারেনি, বিকজ অফ দি ভেরিয়াস রিজন। আপনি দেখেন প্রতিদিন আজকে এটা ঘেরাও হচ্ছে, কালকে সেক্রেটারির ভিতরে গন্ডগোল হচ্ছে, এমুক হচ্ছে, তমুক হচ্ছে। এই যে আজকে বাজেটে যে পে ইনক্রিজের কথা বলা হয়েছিল, এটা তো আমরা লাস্ট ক্যাবিনেটে আলোচনা হয়েছিল, এটাই আপনার কর্মকর্তা কর্মচারীদের বেতন, এটা তখনও বলা হচ্ছিল ধাপে 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 করা হবে। তখন শুধু বলা ঠিক আছে, এটা আমরা ইমপ্লিমেন্টেশনের মধ্যে না গিয়ে নেক্সট গভর্নমেন্ট করুক। এখানে অনেক কিছু করা হয়েছে, সবকিছু। এখন আপনি যদি আমাকে নেগেটিভলি দেখতে চান, ইউ ক্যান অলওয়েজ সি নেগেটিভ। তাহলে তো আমি আর মানুষ হতাম না, তাহলে তো আমি ফেরেশতার মতো দুনিয়াতেই আসতাম না। কিন্তু এটা আমাদের উপরে একটা মানে অভিযোগ কিনা আপনাদের, যে আমরা আপনাদের নেগেটিভ ভাবে দেখতে চাই। আমরা কেন আপনাদের সাথে নেগেটিভ দেখতে চাইবো সেটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব না। কারণ আপনাদের কাছে প্রত্যাশা বলি, বা যেটাকে বলে হচ্ছে যে মানে একটা উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করা, সেটা আমাদের অনেক ছিল। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কতটা করতে পারলাম, আমি বিটিভির কথাটা বারবার বলি। বিটিভির আমলে শেখ হাসিনা 15 বছর শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দিয়ে, আর এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন দিয়ে শুরু হয়েছে। মানে দ্যাট ইজ লাইক আমার তথ্য উপদেষ্টার 2টা খবর থাকতো, ওইটার মধ্যে একই মানে এতটাই এক যে মানে আমি আর এটা নিয়ে আমার আর কিছু বলার নাই। এটা আপনি আমার শেষ প্রশ্নটা সহ আপনি একসাথে বললেন আর কি, যেটা বলা সেটা হচ্ছে যে এইটা বলা হয়েছে যে জুলাই আন্দোলনে সামরিক বাহিনীর সাথে সাধারণ জনগণের যে দূরত্ব সেটা অনেকটা কমে আসছিল। আর্মি আসলে যে হত্যাযজ্ঞ পুলিশ চালিয়েছে বলে আমরা অভিযোগ করি, আর্মি সেই হত্যাযজ্ঞে আসলে অংশ নেয় নাই। 19 তারিখ আর্মিকে ডাকার পরপরই আর্মি কোনো না কোনোভাবে বাইরে জানিয়ে দিয়েছিল যে তারা আসলে লেথাল ওয়েপন এই বাচ্চাদের উপর প্রয়োগ করবে না, সাধারণ জনতার উপর প্রয়োগ করবে না, এটা কোনো না কোনোভাবে তারা জানিয়েছিল। আমি জানতে চাই যে আপনাদের সরকারের উপর এই সামরিক বাহিনীর প্রভাব কতটা ছিল। মানে জেনারেল ওয়াকার যেহেতু এত সফল একটা আন্দোলন হতে দিয়েছেন, বা শেখ হাসিনাকে হেলিকপ্টারে তুলে দিতে পেরেছেন, সেই জন্য সরকারের উপরে অনেক তার প্রভাব ছিল কিনা, এক। আর 2 হচ্ছে যে আমরা অনেক বছর ধরে একটা কথা বলে রাখি যে সব কিছুতে আমরা স্বচ্ছতা চাই, কিন্তু আজকে বাজেট ঘোষণা করা হলো, কিন্তু সামরিক বাজেটে, ডিজিএফআইয়ের বাজেটে কত টাকা কোন জায়গায় সোর্স মানি হিসেবে ব্যয় করা হচ্ছে সেগুলো আমরা কখনো জানতে পারি না। এটা কেন? এই 2টা বিষয়ে আমার শেষ প্রশ্ন অবতারণা, আপনি যদি গুছায় একটু। I wish I could answer your all question. আমি একটাই শুধু প্রথমটা বলি। জি, জেনারেল ওয়াকার আমার অত্যন্ত পরিচিত। আমি আই নো হিম, কি বলবো, when he was a very young officer. He served with me. I know, আমি যতটুকু জানি, কারণ ভিতরের খবর আল্লাহ তাআলাই বলতে পারবে, বাট আমি যতটুকু জানি হি ইজ এ ফেয়ার ডিল করার মানুষ। আরেকটা জিনিস মনে রাখ, আর্মি চিফ হলেই যে সে নিজের সিদ্ধান্ত সবকিছু করে ফেলতে হবে তা নয়, বিকজ হি হ্যাজ টু লুক আফটার সাচ এ লার্জ ফোর্স। হ্যাঁ, এতগুলো অফিসার, এতগুলো সিনিয়র অফিসার আন্ডার কমান্ড।
আমরা ক্যাবিনেট হওয়ার পরে আমরাই বরং রিকোয়েস্ট করেছিলাম আর্ম ফোর্সেসকে যে ভাই তোমরা থাকো, বিকজ পুলিশের অবস্থা তো আমি বললাম আপনাকে, পুলিশের তখনও পুলিশ মানে আজকের পজিশনেও আসেনি। ল এনফোর্সিং এজেন্সিকে হেল্প করার জন্য আর্মি ওয়াজ প্রথম দিকে খুব একটা ইন্টারেস্টেড ছিল না। তারা বললো আমরা থাকলে আমরা কি করব, আমাদেরকে সে পুলিশের পিছনে করতে হবে, ম্যাজিস্ট্রেটের পিছনে করতে হবে। তখন বলা হলো যে ঠিক আছে, তোমাদেরকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হলো, মিনস দ্যাট বিচারিক ক্ষমতা নয়, তুমি অ্যারেস্ট করতে পারবা, ইউ ক্যান অ্যারেস্ট, ইউ ক্যান টেক অ্যাকশন। এখন এখন একজন ম্যাজিস্ট্রেট বলবে তারপর তুমি এটা ফায়ার করবা বা তুমি অ্যাকশনে যাবা, সেটা দরকার নেই, বাট ইউ ক্যান ডু ইট। আমরা ক্যাপ্টেন অ্যান্ড অ্যাবাভ দে ক্যান অর্ডার, এটা করে আমরা আর্মিকে রেখে রাখলাম টু অ্যাসিস্ট ইন ল এনফোর্সিং এজেন্সি। আর্মি নিজের থেকে বলে যে আমরা বাইরে থাকবো, আপনাদেরকে মনিটর করবো বা আপনাদেরকে দেখবো। এবং একটা পর্যায়ে তো রিউমারই উঠলো যে যে প্রধান উপদেষ্টা এবং আর্মি চিফের মধ্যে অনেক দূরত্ব শুরু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একটা জায়গায় একটা সমস্যা বোধহয় হয়েছিল, যেটা আমি রিউমার কেন, উনার ক্যাবিনেটের একজন তো বললেন যে বুকে পাথর রেখে ইউনূস সাহেবকে মেনে নিয়েছেন ওয়াকার সাহেব। আমার কাছে এটা রিডিং হইছিল, আমার কাছে এটা রিডিং হইছিল যে আপনারা এটা তাকে দিয়ে বলাইছেন। আমরা বলাইছি মানে হয় ক্যাবিনেট বলাইছে আর কি, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস বলাইছে তাকে দিয়ে এটা, নাহলে এটা বললে তো তারে বলবে কেন সেটা এসব প্রকাশ্যে। আই রিয়েলি ডোন্ট নো, যিনি বলেছেন তিনি বলতে পারবেন সেটা কেমনে বলে, কারণ তিনি প্রথম, আমি যদি ভুল না করি, তিনি কিন্তু প্রথম দিকে আর্মির সাথেই, আমি তো টেলিভিশনে শুনলাম যে কে কে ছিল এখানে। এখন উনি হয়তো বেশি ভালো বলতে পারবেন, কারণ উনি প্রথম থেকেই আর্মির সঙ্গে তার কথা এবং আলোচনা, ছাত্রদের সাথে আর্মির সাথে আলোচনা হয়েছিল। আর্মি চিফ ওনাকে ডেকেছিলেন, ওনাকে একজন দুজন আর পলিটিক্যাল লোকজনকে ডেকেছিলেন, সো উনি বলতে পারবেন। কিন্তু আর্মি যে নিজের থেকে ইম্পোজ করার চেষ্টা করেছে তেমন নয়। ইম্পোজ করার চেষ্টা করলে আর্মি যাদেরকে আমরা বলি ডিপ্রাইভড হয়েছে যে সমস্ত অবস্থা, তাদের কেস এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। রাইট না, আচ্ছা আমি একটু আপনাকে একটু মনে করে দিই, একটা বিদেশি বার্তা সংস্থার সাথে ইন্টারভিউ দিতে গিয়ে জেনারেল ওয়াকার বলে ফেললেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তখনও পর্যন্ত আপনারা বা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণা দিচ্ছেন না যে ইলেকশনটা কবে হবে। তো সেই সময় আমরা বাইরে গুজব এরকম শুনতে পাচ্ছি যে আপনারা 3 বছর থাকতে চান, কেউ কেউ বলতেছেন আপনারা 5 বছর থাকতে চান। তো সেই ক্ষেত্রে আর্মি চিফ দ্রুত ইলেকশন দেওয়ার ব্যাপারে আপনাদের চাপ দিল কিনা? শোনেন, প্রাইভেটলি কে কি বলছে আই ডোন্ট নো, কিন্তু ক্যাবিনেটে কখনো এটা নিয়ে আলোচনা হয়নি যে কখন ইলেকশন দিতে হবে। এবং আপনি প্রায় সবাইকে চেনেন, আপনি বললেন যে প্রায় সবাইকে চেনেন, দুই একজন ছাড়া। এবং এখানে এমন কোন লোক নেই যে যিনি বলছেন আমাকে আমি 5 বছর থাকবো। দে আর অল ম্যাচিউর পিপল, ইম্যাচিউর থেকেও ছিল না। ধরেন আমি যদি এক ধারছে নাম বলতে থাকি, কয়েকজনকে আমি বাদ দিই, যে তাতে এক ধারছে আমি নাম বলতে থাকি, যে এমন তো না যে দে আর আননোন পিপল। এই প্রথম জীবনে আসছে, তাদেরকে কেউ চেনে না, দুই একজন তো নাও চিনতে পারে, তাদেরকে কেউ চেনে না। প্রত্যেকেই কিন্তু পরিচিত লোক, অপরিচিত কেউ ছিল? আপনি কিন্তু নাম বলেন না, ছিল না, একজন অপরিচিত ছিল না। শুধু অপরিচিত বলতে গেলে আপনি নূরজাহান ম্যাডামকে চিনতেন, নূরজাহান বেগমকে তো আপনি চিনতেন না, কিন্তু ওই ছাত্র যারা তারাও তো পরিচিত, জুলাইয়ের আন্দোলনের ফলে পরিচিত। হ্যাঁ, পরিচিত। অপরিচিত তো কেউ ছিল না, এভরিবডি ওয়াজ সোসাইটিতে ওয়েল প্লেসড। হ্যাঁ, ধরেন ঠিক আছে, আমি এতগুলো জায়গায় ছিলাম, ইত্যাদি ইত্যাদি, এখন আমি ঘরে বসে লেখালেখি করি, ইত্যাদি, এটাও তো আমার একটা, এটা আমি আগেও করেছি, এখনো করবো। বাট পয়েন্ট হচ্ছে আই এম ট্রাইং টু মেক, যে এখানে আমি কোনোদিন কারো মুখে শুনিনি, বা নিজেরাও কখনো আলোচনা করতে শুনিনি যে কয় বছর আমরা থাকবো। হ্যাঁ, বরং মানে ইনক্লুডিং মি, আর আমরা কয়েকজন ছিলাম, ইট ইজ বেটার দ্যাট আমরা একটা ইলেকশন করি, ইলেকশনটা যাতে ভালো হয়। শুধু ছিল যে ইলেকশন হ্যাজ টু বি গুড অ্যাজ ফার অ্যাজ পসিবল। কিন্তু ইউনূস সাহেব তো পরিষ্কার করে বলতেছিলেন না। ইউনূস সাহেব তো মানে আমি মোটামুটি মানে আমাদের যদি দেখি, মানে আমাদের দেখাটা যদি বিশেষ করি, উনি লন্ডন বৈঠকের পর ইলেকশন নিয়ে আসলে পরিষ্কার করে বললেন, এবং সেটা নিয়ে আবার জামাত ইসলামী অসন্তুষ্টি জানালো, কারণ লন্ডনে গিয়ে উনি বৈঠক করে উনি ওইখানেই ঘোষণা দিয়ে দিলেন, বা ওনার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিল যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। তার আগ পর্যন্ত উনি বলতেছিলেন না, তো বরং বিএনপি থেকে চাপ দেওয়া হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়। খেয়াল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বাইরে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, তিনি বলতেছেন মাত্র একটা দল ইলেকশন চায়। দাঁড়া, আপনি এগুলি খেয়াল করছেন কিনা, যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি ইউ আর রাইট, আমরা খেয়াল করেছি, কিন্তু আমরা কেউ যদি বলে যে অমুকে বলছে 5 বছর থাকবো, অমুকে বলছে 3 বছর থাকবো,
তো যার 5 বছর থাকার কথা সেই ইলেকশন করে থাকুক না কেন, এখন 5 বছর থাকতে পারে। একজন তো আইনমন্ত্রী ছিলেনই, একজন হ্যাঁ, তো হলেন। পররাষ্ট্রমন্ত্রী। তা জি, হ্যাঁ, ওরা তো 5 বছর আপনি থাকবেন, রাইট। হ্যাঁ ওই আপনার নাহিদ তো অনেক আগে হ্যাঁ, ছেড়ে দিয়ে গিয়ে হ্যাঁ দলন, তারপরে ইয়ে হলেন তো। জি। তো ছেড়ে দিয়ে ইলেকশন করেন, 5 বছর থাকেন, 10 বছর থাকেন।